কনিক্সে বলছিলাম একটা কি স্থির বিন্দু থাকে, একটা চলমান বিন্দু থাকে, তাই না? কি বলছিলাম বলো বলো বলো, যে একটা স্থির বিন্দু আর একটা চলমান বিন্দুর মধ্যকার দূরত্ব, আর এই চলমান বিন্দু হতে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্বের অনুপাত কি সর্বদা ধ্রুবক থাকে, তাই না? এই যে কি বলছিলাম কনিকে, যে একটা স্থির বিন্দু আর একটা চলমান বিন্দুর মধ্যকার দূরত্ব সেটা হলো এসপি, আর চলমান বিন্দুতে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব, তার মানে পিএম কি লম্ব দূরত্ব, তার অনুপাত কি একটা ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা কি ধরছিলাম, ই। ধ্রুবকটাকে কি ধরছিলাম, ই দিছিলাম। ই এর ইংরেজি নাম ইসেন্ট্রিসিটি, আর বাংলায় বলে কি উৎকেন্দ্রিকতা, তাই না? তারপরে আমরা কোণাগুণি গুণ করে এই সূত্রটা পাইছিলাম যে এটা হলো কনিকের সমীকরণ। তারপরে এস আর পি এর যে নরমাল দূরত্ব, এটার স্থানাঙ্ক ছিল আলফা বিটা, এর স্থানাঙ্ক ছিল কত এক্স ওয়াই, আর এই যে এর যে রেখাটা ধরছিলাম কত এল এক্স প্লাস my প্লাস n = 0, এখান থেকে আমরা একটা সমীকরণ আসছিলাম, তাই না? সেটা কিসের কি পাইছিলাম, কনিকের সাধারণ সমীকরণ। মনে আছে? মনে আছে? হ্যাঁ স্যার জি মনে স্যার। আছে। হ্যাঁ, এখানে s আর p নরমাল দূরত্ব সূত্র করছিলাম এরকম, আর ই তো রয়ে গেল। আর পিএম লম্ব দূরত্ব বৃত্তের একটা অঙ্কে সি নাম্বার অঙ্কে আসছিল লম্ব দূরত্বের সূত্র। ওই রেখাটা বসে যে নিচে রুট ওভার হয়ে এক্স এর সহগের স্কয়ার হয় আর ওয়াই এর সহগের স্কয়ারের যোগ হয়, ঠিক আছে? এই লম্ব দূরত্ব, ঠিক আছে? এই 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 সমীকরণ থেকে আমরা কনিকের সমীকরণ এটা ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করে কনিকের কি করছিলাম সাধারণ সমীকরণে উপনীত হয়েছিলাম, তাই না? কনিকের সাধারণ সমীকরণ কি দাঁড়াইছিল তখন? কনিকের সাধারণ সমীকরণ দাঁড়াইছিল এরকম, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c কত 0। এর এইটা দাঁড়াইছিল যে এটা হলো কনিকের সাধারণ সমীকরণ, ঠিক আছে? এটা পাইছিলাম না? এটা হ্যাঁ স্যার এটাই পাইছি। কনিকের সাধারণ সমীকরণ। ওকে, কার কোনো কথা আছে? না স্যার কোনো কথা নাই। এখন এরপরে আবার দেখছিলাম যে ই এর মানের উপর এর এর এই আগে একটু শিখাইছিলাম যে উৎকেন্দ্রিকতা নিয়ে, ই নিয়ে ই এর মানের উপর ই এর মান কমলে কি হয়, ই এর মান বাড়লে কি হয়, ই এর মানের উপরই সবকিছু ডিপেন্ড করবে। দেন ই এর মান কমলে কি বা বাড়লে কি জ্যামিতিক শেপ কতটুকু পরিবর্তন হবে সেটা বলছিলাম। এক নম্বরে বলছিলাম যে স্যার যে ই ইকুয়াল টু 0 হলে সেটা বৃত্ত বলছিলাম না? দুই নম্বরে বলছিলাম ই ইকুয়াল টু 1 হলে স্যার সেটা পরাবৃত্ত বলছিলাম। তিন নম্বরে বলছিলাম ই লেস দ্যান 1 হলে সেটা কি উপবৃত্ত বলছিলাম। এটা কি বলছিলাম? এই না অন্য কাউকে পড়াইছি? বলো, বলো না একটু। জি স্যার। হ্যাঁ, এটাকে বলছিলাম সরলরেখা। এই পাঁচটা কথা একদম পিএম করে রাখবা, আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম। লাস্ট মানে এই পর্যন্ত পড়াছিলাম না? লাস্ট এই পর্যন্ত পড়াইছি? আরে বাবা পড়াই তো অনেককেই, এখন তোমাদের কি পড়াইছি সেটা বলো। আমি স্যার এইটা তো পড়াইছিলাম। দ্বিতীয় ক্লাসে পড়াইছিলেন স্যার, এটা লাস্ট হ্যাঁ ক্লাসে পড়াইছিলেন যে ডেল ইকুয়াল 0 হলে, ডেল নট ইকুয়াল 0 হলে, এইচ স্কয়ার ইকুয়াল এ বি, ওইগুলা স্যার। এইটুকু শিখাই দিছি? হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো অনেক আগেই শেখানো শেষ। আচ্ছা ওকে, এইখান থেকে আবার আবার বলছিলাম যে এটা তো এটা একদম মুখস্থ রাখবা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে আমরা বলছিলাম যে কনিকের সাধারণ সমীকরণ থেকে, হ্যাঁ, ডেল ইজ ইকুয়াল টু এরকম দিলাম, এ বি সি দিয়ে দিলাম, তারপরে এইচ আর জি দিয়ে দিলাম, এইচ আর জি দিয়ে দিলাম, এইখানে এফ এইখানে এফ। এইটুকু ইজ ইকুয়াল টু 0 হলে কি লিখছিলাম যে এক জোড়া সরলরেখা হবে, তাই না? এইটুকু ইজ ইকুয়াল টু 0 হলে এক জোড়া সরলরেখা। আজকে যা লিখলাম এইগুলো একদম মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট।
ঠিক আছে, এইগুলো মূলত একটু কাজে লাগবে। 2 নম্বরে ডেল ইজ নট জিরো, আর a ইজ ইকুয়াল টু b, h ইজ ইকুয়াল টু 0 হলে সেটা হবে বৃত্ত। ঠিক আছে, 3 নম্বরে বলছিলাম কি ডেল ইজ নট জিরো, তারপরে কি h স্কয়ার ইজ ইকুয়াল টু ab হলে সেটা হবে পরাবৃত্ত, তাই না? 4 নম্বরে কি বলছিলাম, উপবৃত্ত কি এত লেস দ্যান কত ab, সেটা উপবৃত্ত। 5 নম্বরে কি বলছিলাম, ডেল ইজ নট জিরো, h স্কয়ার গ্রেটার দ্যান ab, সেটা হলো অধিবৃত্ত। এইরকম কিছু কথা বলছিলাম, তাই না? 5টা কথা বলছিলাম এখানে, 1 2 3, ওখানে 5টা, ই দিয়ে 5টা কথা বলেছি, আর এই যে কন্ডিশন দিয়ে 5টা কথা বলেছি। ঠিক আছে, ডেল এইটু ক্যালকুলেশন করে যদি জিরো না আসে তাহলে মাস পিরিয়ড সেটা হবে একটা বক্ররেখা বা কনিকা। ঠিক আছে, তো এই কন্ডিশনগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, আর এ বি সি এর মানগুলো কোথায় পাবা, এর মান এখানে দেয়া থাকবে। তখন এটা থাকলো যে 2x স্কয়ার প্লাস 6xy প্লাস 3y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে প্রত্যেকটা মানই তো তোমার জানা আছে। তখন এখানে মান বসায় ক্যালকুলেশন করে দেখি 0 আসলে বুঝবা যে একজোড়া সরলরেখা, 0 না আসলে বুঝবা যে সেটা কার বা হলো কি তার মানে কি সেটা। স্যার এই হিসাবটা দেখাই দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে উপরে স্যার এই কোনটা স্যার ভুলে গেছি স্যার। এটা ম্যাট্রিক্স কিন্তু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ধরো এর জায়গায় তোমার এরকম থাকলো 2 থাকলো, h এর জায়গায় 3 থাকলো 6xy, b এর জায়গায় 3 থাকলো, এটা 4x, এটা 6y, এটা 5। সামি, এটা একটা কনিকের সমীকরণ তোমার। ঠিক আছে সামি? জি স্যার। এখন এইখানে এইটা তুমি এটার সাথে কম্পেয়ার করো তো। সামি, কম্পেয়ার করলে কি আসে, a ইজ ইকুয়াল টু কত, 2 1 না 2? 2 2, আর এখানে h ইজ ইকুয়াল টু 2 কিন্তু মানে 6, h ইজ ইকুয়াল টু 3, একটা 2 চলে যাবে না, আর b ইজ ইকুয়াল টু কত, 3, g ইজ ইকুয়াল টু কত, 2 2 2 মানে 4, f ইজ ইকুয়াল টু কত, 3, c ইজ ইকুয়াল টু 5। সামি, এই মানগুলো এখানে বসাও। সামি, কম্পেয়ার করাটা তুমি বুঝছো কিনা বলো তো? স্যার মানে এই মানগুলো দেওয়া থাকবে এই সমীকরণটা? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, সমীকরণ দেয়া না থাকলে আমরা পারবো না। হ্যাঁ, ঠিক আছে সামি? জি স্যার, এরপরে স্যার কি করব? এরপরে যেটা নির্ণয় সমাধান করে না, নির্ণয়ের সমাধান হলো প্রথম চ্যাপ্টারে আমরা শিখছিলাম যে প্রথমটা নিয়ে সারিবাদ কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হয়, তারপরে মাইনাস সেকেন্ডটা নিয়েও সারিবাদ কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হয়, প্লাস থার্ডেরটা নিয়েও সারিবাদ কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হয়। মনে আছে নির্ণয়ের সমাধান? স্যার আরেকবার দেখায় দেয়। কথার কথা 1 2 3 4 5 6 7 8 9 এরকম একটা নির্ণায়ক আছে স্বামী তোমার কাছে আছে তো? আমি এটা নির্ণয় চিহ্ন, সেটা আগে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, নির্ণয় চিহ্ন। জি স্যার। আচ্ছা, এটা ক্যালকুলেশন যখন করি আমরা ফার্স্টেরটা নিয়ে ওর সারিবাদ কলাম বাদ দিয়ে কি থাকে, এটা ওয়ানটা সারিবাদ কলাম বাদ, তার মানে এই ফার্স্ট সারিবাদ ফার্স্ট কলাম বাদ কি কি থাকে স্বামী? 5 নং 45 আর 6 48। এরপর মাইনাস সেকেন্ডটা, ওটারও সারিবাদ কলাম বাদ 4 6 7 9, প্লাস থার্ডেরটা ও সারিবাদ কলাম বাদ 4 5 7 8। আমি এবার তোমার কি সমস্যা বলো? স্যার বুঝতে পারছি। এবার কি কোনাগুনি গুণ করবো, ফর্মুলা মাইনাস এটা। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করবো। ঠিক আছে আমি স্যার কিছু করতে মানে ভিতরে কি স্যার মাইনাস? হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস
আর যদি প্লাস নেই উল্টা পাশে করতে পারি, মাইনাস দিয়ে করলে আর কোনো ঝামেলা হয় না। শোনো, আবার একটু মুছে দিলাম রে। সবসময় মনে রাখবা এক কয় নম্বর সারি কয় নম্বর কলামে? সামিরে তাড়াতাড়ি বলো। জি স্যার, হ্যাঁ স্যার। ওয়ান কয় নম্বর সারি কয় নম্বর কলাম? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম আমি জানি স্যার। হ্যাঁ মনে রাখবা, এই সারি কলম যোগ করে যদি জোড় হয় প্লাস হবে, সারি কলম যোগ করে যদি বিজোড় হয় মাইনাস হবে। ঝামেলা শেষ। স্বামী কি বললাম? স্বামী কি স্যার যোগ বললাম? করে স্যার কি বললেন স্যার? কি বললাম সেটাই বুঝবেন না? একটা নির্ণায়কে ম্যাট্রিক্সে সারি কলম যদি যোগ করে জোড় হয়, সারি কলম যোগ করে যদি জোড় হয় সেটা পজিটিভ, সারি কলম যোগ করে যদি বিজোড় হয় সেটা নেগেটিভ। কি বললাম? স্যার জোড় হলে পজিটিভ আর যদি বিজোড় হয় নেগেটিভ যোগ করার পর। ওয়ান অবস্থান করছিল কয় নম্বর সারি কয় নম্বর কলম? 1 নাম্বার সারি 1 নাম্বার। এক আর এক কত? 2 2। এই জন্য এটাকে প্লাস হয়েছে। এটা জোড়। এই 2 কয় নম্বর সারি কয় নম্বর কলামে অবস্থান করে? 2 নাম্বার কলাম 1 নাম্বার সারি। দাও স্বামীর কাছে জিজ্ঞাসা করে। স্বামী বলো। জি স্যার 2 নাম্বার কলাম 1 নাম্বার সারি। 2 নম্বর তাহলে কলাম 3 হয়ে যায় বিজোড় মাইনাস হবে। সেই জন্য মাইনাস হয়েছে। 3 কয় নম্বর সারি কয় নম্বর কলাম? 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি। আর না স্যার আবার 2। হ্যাঁ স্যার ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, তারপর স্যার এটা জোড় হওয়ার কারণে এটা স্যার প্লাস আসছে। গুড। তারপরে নরমালি এই ক্যালকুলেশন গুলো পারো? স্যার এটা গুণ হওয়ার পর ভিতরে কি প্লাস হবে? এটা না স্যার মাইনাস হবে, মাইনাস আছে ভিতরে। 5 নং 45 জুনিয়র গেল মাইনাস 648 মাইনাস 2 উল্টো ভিতরে গুণ করলে মাইনাস হয়ে যায়। প্লাস 3 4টা 32 মাইনাস 35। এখন ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে। ওকে স্বামী? জি স্যার বুঝতে পারছি। মেইনলি একটা এরকম ফর্মুলা আছে, সারি কলমের যোগফল i প্লাস j। ঠিক আছে? এখানে -1 এর পর সারি কলমের যোগফল। তো -1 এর পর যদি সারি 1 নম্বর সারি 1 নম্বর কলাম, দেখো -1 এর পর যদি জোড় হয় আমরা অটোমেটিক বলি প্লাস। সেই জন্য আমরা বলি এই যে এই জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। ঠিক আছে? অনেকে বলে যে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, 3টা সারি 3টা কলমে এই ধর্ম মানে, 2টা সারি 2টা কলমে এই ধর্ম মান না। হ্যাঁ, এটা হলো মাথায় রাখবা, ওই রকম করে শিখবা না। দেখো আমরা যদি দুইটাই যাই, এখন যদি বলি স্যার প্লাস মাইনাস হবে, হবে না। 1 নম্বর সারি 1 নম্বর কলাম ফার্স্টটা প্লাস, এটা 2 কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম মাইনাস, এটা কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা দেখো মাইনাস, এটা দেখো প্লাস। তার মানে কি ওই আগের ধর্ম মানছে? হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি। আগে বলছিলাম যে 3টা সারি 3টা কলাম থাকলে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা সিস্টেমে পড়ে গেছে তাই। কিন্তু অ্যাকচুয়ালি 2টা সারি 2টা কলামে নিলে এই ধর্ম মানবে না। ঠিক আছে? এই জন্য শিখতে হবে এই যে এরকম করে -1 এর পাওয়ার সারি কলামে যোগফল। এক কথায় যে ওইখানে -1 এর পাওয়ার জোড় হলে আমরা বলে দিই জোড়, আর বিজোড় হলে বলে দিই মাইনাস। ওকে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, কোন থেকে কই চলে গেলাম রে, নির্ণয় চলে গেলাম। আচ্ছা, আর স্বামী এবার ঠিক আছে? স্বামী আর কিছু বলবা? বলে ফেলো কুইক। না স্যার বুঝতে পারছি। এখন দেখো অনেকের, আমরা আজকে শিখবো পরাবৃত্ত। হ্যাঁ, তো আমরা আগেই বলে ফেলছি যে স্যার E=1 হলে পরাবৃত্ত হয়, বলছে না? বলছে এরকম কন্ডিশনও দিছিলাম যে স্যার এবি হলো পরাবৃত্ত হয় অনেকের থেকে, তাই না? এই যে কয়েকটা শর্ত দিলাম। হ্যাঁ, তা আমরা আবার এখানে এর আগে আবার জেনে ফেলছি যে E.Pm এর মান 1 হলে সেটা কি হলো পরাবৃত্তের ডেফিনিশন আমরা শিখে ফেললাম। কনিক থেকে পরাবৃত্তের ডেফিনিশন দেখো, SP কত PM, সেই দুটো ইকুয়াল হলে সেটা কি হবে পরাবৃত্ত। এখন এটার কি ছিল দেখো,
এসপিটা ছিল এর আগে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার এরকম ছিল, তাই না? আর পিএমটা কি ছিল? আমরা বলেছিলাম যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বাই কত রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার। এটা হলো পরাবৃত্তের সমীকরণ, তো ছিল পরাবৃত্তের আদর্শ সমীকরণ বলি। কি সমীকরণ বলি? আগে দিছিলাম কি সাধারণ সমীকরণ, এখন কি দিলাম? আদর্শ সমীকরণ। হ্যাঁ, তার মানে ই এর মান যখন তুমি ওই কণিকে বসাচ্ছ ও তখন সেটা কি হয়ে যাচ্ছে? পরাবৃত্তের আদর্শ সমীকরণ। ওকে, মাথায় রাখবা, ঠিক আছে? অভি, ঠিক আছে? অভি, বুঝি নাই স্যার। হ্যাঁ স্যার আদর্শ সমীকরণ কোনটা স্যার? এই যে ই এর মান জাস্ট ই এর মান 1 বসালে সেটা আদর্শ সমীকরণ। কণিকের ও ঠিক আছে, কণিকের সমীকরণ হচ্ছে রুট ওভার থেকে পরাবৃত্তের সমীকরণের এক পর্যন্ত এটা আদর্শ সমীকরণ। জাস্ট ই এর মান 1 বসালে হয়ে গেল, এটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ। অনেক সময় তোমাকে ধরতে পারে যে বলো তো একটা কণিকের সমীকরণ, তুমি সাধারণ সমীকরণ লিখে দিলে তখন তোমাকে এইটা অ্যান্সার হলো না, তো তোমাকে উল্লেখ করে বলতে হবে স্যার এটা সাধারণ সমীকরণ, এইটা পরাবৃত্তের এই সমীকরণ, এরকম না এরকম। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অভি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন দেখো এসপি আর পিএম ইকুয়াল হলে সেটা পরাবৃত্ত হয়। তো পরাবৃত্তে এসটা কি ছিল আমাদের? কণিকের ক্ষেত্রে আমাদের এসটা কি ছিল? চলমান বিন্দু ছিল না? একটা স্থিরবিন্দু ধরছিলাম বা উপবিন্দু ধরছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, একটা মনে আছে। স্থিরবিন্দু বা স্থিরবিন্দুকে আমরা পরে কণিকের ক্ষেত্রে যে উপবিন্দু ধরছি, তাই না? আর একটা উপকেন্দ্র, আমরা উপকেন্দ্র আমরা বৃত্তের ক্ষেত্রে বলেছিলাম যে এরকম একটা কথা বলেছিলাম যে কেন্দ্রের সদৃশ, এরকম বলছিলাম না? সেটাকে কি বলছিলাম? উপকেন্দ্র। উপকেন্দ্র, এপিসেন্টার। তার আগে একটা সময় বলে দিয়েছিলাম যে এরকম বনের সদৃশ, মানে বনের মতো, সেটা বলছিলাম উপবন, যে উপবন। বনের সদৃশ উপবন, বনের মতো বাট বন না। এইখানেও তাই যে বৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্র ছিল, দেখো কণিকে এই যে সেটা কি হয়ে গেছে উপকেন্দ্র, মানে কেন্দ্রের মতো বাট কিন্তু কেন্দ্র না, সেই জন্য কণিকটা এসে আমরা কি বলছিলাম যে সেটা উপকেন্দ্র। ওকে, তাই এসটাকে আমরা নির্দিষ্ট বিন্দুটাকে কি বলছিলাম আমরা? উপকেন্দ্র, তাই না? তার মানে কি একটা স্থির বিন্দু আর পি কি একটা চলমান চলমান বিন্দু, বিন্দু, যে কোনো বিন্দু ধরছিলাম। পিএমটা কি একটা লম্ব দূরত্ব, লম্ব তাই দূরত্ব। না? দেখো সেই দুটো কি ইকুয়াল হলে আমরা বলবো সেটা হলো পরাবৃত্ত। এখন আমরা একটু আসি, আমরা ই কে বেস ধরে আমরা একটা ফিগার ড্র, ই কে বেস ধরে একটা ফিগার ড্র করব। ওকে, কণিকের একটা নির্দিষ্ট সরলরেখা ছিল ছিল হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ছিল ছিল। ছিল ছিল একটা স্থির বিন্দু ছিল এস, হ্যাঁ স্যার, ছিল স্থির বিন্দু ছিল। একটা স্থির বিন্দু ছিল, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে শিখে ফেলছি এস আর পি এর ইকুয়াল। তো ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে এস আর পি এর ইকুয়াল করে একটা কার্ভ ড্র করতে হবে, একটা বক্ররেখা, কিভাবে একটা বক্ররেখা আঁকাবে, ঠিক আছে? তো ওরা চিন্তা করলো প্রথমে যে এস আর পি এর ইকুয়াল হতে হবে। তো এই এই যে পয়েন্টটা কণিকের ক্ষেত্রে আগে এখানে ছিল একটা পয়েন্ট, এখানে আমরা দিছিলাম না একটা পয়েন্ট কণিকের ক্ষেত্রে, যে এস আর পি এম এখানে টাইম দিছিলাম, যে ইকুয়াল করে দিছিলাম, ঠিক আছে? তো ওরা চিন্তা করলো এট ফার্স্ট এটা তো ইকুয়াল হইতে হবে, এটা এম দিলাম, এটা পি দিলাম, দেখো এসপি আর পি এম ইকুয়াল হইছে না? এখন ওরা আবার চিন্তা করলো যে আমি এই পয়েন্টটা এই জায়গায় নিই, এই জায়গায় নিলাম, নিচের থেকে এই জায়গায় নিলাম, দেখো এখানেও এসপি আর এই পি এম ইকুয়াল করলাম, এখানেও এসপি আর পি এম কি করলাম? ইকুয়াল করলাম। ওরা আরো চিন্তা করলো যে আমি এই জায়গায় একটা পয়েন্ট নেবো, এই জায়গায় একটা পয়েন্ট নেবো, এটা আমরা যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম, তার মানে এটা পি ছিল, এটাও পি ছিল, এটা যোগ করে দিলাম পি, এটা যোগ করে দিলাম এম, এটা পি, এটা এম। দেখো তখন আমি কি করলাম? এইটাকে জয়েন করে দিলাম, তাহলে এটা জয়েন করে দিতে দেখো তো, দেখো এই যে একটা কার্ভ হলো, ঠিক আছে? এই যে কার্ভ হলো, এইটা হলো কি হলো? একটা পরাবৃত্ত হলো।
কি হলো একটা পরাবৃত্ত হলো। পরাবৃত্ত ফিগার আমরা আগে এরকম একটা একে আমি দেখাইছিলাম যে এটা হলো পরাবৃত্ত। কোনো কনফিউশন আছে? এখন দেখো এখানে আমরা বলছিলাম যে যে স্বামী বলতেছে তো যে দিক্পাক্ষ রেখা আমরা অসীমে ধরবো কেন, এরকম একটা স্বামী একটা কোশ্চেন করছিল। তো এটা হলো প্রুফ করার জন্য আমি বলছিলাম। এক সময় আমরা বলছিলাম দিক্পাক্ষ রেখা একদম অসীমে ছিল, তাই না? কি ছিল? অসীমে ছিল, নির্দিষ্ট সরলরেখাটা অসীমে ছিল। তার মানে সেটা না, পিএম রেখা, পিএমটা কি ছিল আমাদের? অসীমে ছিল। তখন কি ছিল? তখন সেটা হলো একটা কি সার্কেল হয়ে গেছিল, একটা বৃত্ত হয়ে গেছিল। তারপর একটা নির্দিষ্ট সীমার মধ্যে যখন নিয়ে আসছিলাম সেটা হয়ে গেছিল পরাবৃত্ত। তারপর পিএম রেখাটা যখন এই যে এসপি আর পিএম এ ইকুয়াল করছিলাম সেটা হয়ে গেছিল তখন হলো কি? পরাবৃত্ত। তারপর এতে আর একটু ছোট ছিল সেটা কি ছিল? অধিবৃত্ত ছিল। ওকে, তো আমার কি হয়েছে দেখো, এই এসপি আর পিএম ইকুয়াল, এসপি আর পিএম ইকুয়াল, যেটারই হবে সেটা হবে কি? একটা পরাবৃত্ত। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আমি জি স্যার। এখন দেখো, আমি এইরকম একটা বললাম যে কোন সমতলে একটা স্থির বিন্দু, কোন সমতলে কি একটা স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূর, একটা স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা সমদূরবর্তী কোন বিন্দু, মানে পি বিন্দু, কোন বিন্দু সেট দ্বারা সৃষ্ট সংখ্যাপথকে আমরা পরাবৃত্ত বলি। আমি এর থেকে পরাবৃত্তের ডেফিনিশন দিয়ে দিলাম। দেখো আমরা তো বলছিলাম যে এসপি আর পিএম হইতে হবে সব জায়গায় ইকুয়াল। দেখো এইটা ইকুয়াল, এইটা ইকুয়াল, এইটা ইকুয়াল, নিচের আশপাশ এইটা আর এইটা ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল। এতগুলো পয়েন্ট জয়েন করে আমরা একটা কার্ভ ড্র করলাম, বক্ররেখা ড্র করলাম। ওকে, সেইটাকে আমরা নাম দিলাম কি? একটা পরাবৃত্ত। কারণ আমরা বলছি এসপি আর পিএম সব জায়গায় ইকুয়াল থাকবে। এখন আমরা ডেফিনেশন কিভাবে আসি? যে একটা কোন সমতলে একটা স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা সমদূরবর্তী, দেখো সমান দূরত্ব, এটুকু দূরত্ব সমদূরত্ব, সমদূরবর্তী কোন বিন্দু ছেদ দ্বারা সৃষ্ট সংখ্যাপথ। কোন বিন্দু বলতে কি? এখানে একটা বিন্দু ধরছিলাম কি, এখানে একটা বিন্দু ধরছিলাম কি, হ্যাঁ, সেই সমদূরবর্তী কোন বিন্দু সৃষ্ট সংখ্যাপথকে আমরা বলবো হলো পরাবৃত্ত। মনে থাকবে, সহজ কথা, এসপি আর পিএম ইকুয়াল হলে সেটা কি? পরাবৃত্ত। মনে থাকবে, মনে থাকবে। স্যার এটা বুঝছি, কিন্তু ওই কথাটা বুঝিনি স্যার, যে পৃষ্ঠ সংখ্যা কি বলতেছিলেন? কোন সমতলে একটা স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা সমদূরবর্তী, সমদূরবর্তী না, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, সমান দূরত্ব, সমদূরবর্তী হলে সমান দূরত্বে অবস্থান। হ্যাঁ স্যার ঠিক আছে। পরে ওই বিন্দু দ্বারা কি সৃষ্ট সংখ্যাপথকে আমরা কি বলবো? ওই বিন্দু সেট দ্বারা, সেট বলবো, ওই বিন্দু সেট দ্বারা সৃষ্ট সংখ্যাপথকে আমরা বলি পরাবৃত্ত। ওকে, পারবে না? হ্যাঁ স্যার ঠিক আছে। সানি, কোনো সমস্যা? না স্যার। আমি ক্লিয়ার বলে ফেলবো, আমি এদিক থেকে সমস্যা নেই। এখন দেখো এই যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা সরল সমীকরণ কিভাবে হয় দেখবো। পরাবৃত্তের 10 মিনিট আছে। পরাবৃত্তের আদর্শ সমীকরণ, তা আমরা কি করলাম? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম। এতক্ষণ কিন্তু আমরা কোথাও বলি না যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। এতক্ষণ আমরা বলেছি একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একটা নির্দিষ্ট সরলরেখা থাকবে, একটা নির্দিষ্ট না একটা চলমান বিন্দু থাকবে। আমরা আগে কিন্তু 3টা কথা বলেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষের কথা কোথাও বলি নাই, বলছি? না স্যার বলেন। হ্যাঁ, না স্যার, না স্যার বলেন আগে নাই কিন্তু স্যার। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের কথা কোথাও বলি নাই। শুধু দাস বলছে যে একটা নির্দিষ্ট সরলরেখা থাকতে হবে, একটা স্থির বিন্দু থাকবে, একটা চলমান বিন্দু থাকবে, সেটা নিয়ে কাজ করেছে। হ্যাঁ, এখন আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ড্র করে দিয়েছি। আমরা ধরলাম এখানে একটা পরাবৃত্ত, পরাবৃত্ত তো আমরা চিনে গেছি, এটা পরাবৃত্ত ড্র করলাম। ঠিক আছে, এই পরাবৃত্ত আমি বলছিলাম যে একটা স্থির বিন্দু থাকবে, মাস বি, তোমার কোনো কনফিউশন নেই। স্থির বিন্দুটার নাম ছিল হলো উপকেন্দ্র। কোনো কনফিউশন আছে? না স্যার এটা কনফিউশন নেই। হ্যাঁ, না স্যার কনফিউশন নেই। নেই নেই নেই। আর আমরা বলছিলাম এটা ধরো এখন মূল বিন্দু,
এটা কি মূল বিন্দু, তাই না? হ্যাঁ স্যার, এটা তো এখন মূল দেখো- বিন্দু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এটাই মূল বিন্দু, ঠিক আছে। প্রচন্ড গরম লাগে রে। বেশি তাড়াতাড়ি করতে দেবে আমি আমি জি স্যার। বেশি তাড়াতাড়ি করতে দেবে, বেশি বিপদ হয়ে যাবে। আমরা একটা আঁকলাম, এটা নির্দিষ্ট বিন্দু কি ছিল, এস। নির্দিষ্ট বিন্দু কি ছিল, এস, তাই না? নির্দিষ্ট বিন্দু কত ছিল? এস 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 হাতের থেকে আরো জিনিসপত্র করে দেয়। নির্দিষ্ট বিন্দু কত ছিল? এস এস এস। আচ্ছা, এস এর স্থানাঙ্ক আমরা কত ধরছিলাম বলো তো? এক্স ওয়াই ধরছিলাম না স্যার, নাকি মনে নেই তো। এস এর স্থানাঙ্ক আমরা আলফা কমা বিটা ধরছিলাম, মনে আছে? আচ্ছা, আলফা বিটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। মনে আছে। আর এখানে একটা পি বিন্দু ধরছিলাম যে এক্স ওয়াই, হ্যাঁ। আর এসটা আর একটু কাছাকাছি দিয়েছিলাম, হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এটার বিপরীতে একটা নির্দিষ্ট সরলরেখা ছিল না? হ্যাঁ স্যার, ছিল। একটা নির্দিষ্ট সরলরেখা এখান থেকে এখানে এইটুকু আর এইটুকু কি ইকুয়াল হইতে হবে না? এসেছিল না ডেফিনেশনে গেছিল, এস পি আর পি এম কি ইকুয়াল, তাই না? হ্যাঁ স্যার। আমরা এখান থেকে একটা পি এম আঁকলাম, এটা জেড দিলাম, ঠিক আছে। তো এখন দেখো, আগে কিন্তু আমরা এস এর স্থানাঙ্ক আলফা বিটা ধরতে না, আমার কোনো কনফিউশন ছিল না। আগে কোনো আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছিল না। এখন এক্স অক্ষ আগে ছিল, আমার এই স্থানাঙ্ক ধরাটা ঠিক আছে কিনা এইটু বুঝতে হবে। অভি, অভি জি স্যার। বলো, স্থানাঙ্ক ধরা ঠিক আছে কিনা, কারা কারা আছে এখানে বলো। রুবাইদ বলো। নেই রে বাবা, এক্স অক্ষের উপর কি শূন্য, কার মান শূন্য? স্যার ওয়াই। ওয়াই এর মান শূন্য। এক্স এর মান উপর কার মান শূন্য? ওয়াই এর মান শূন্য, তাই না? তার মানে তুমি ইজিলি বুঝতে পারছো যে ওয়াই এর মান শূন্য। এখন আমি আলফার জায়গায় এ ধরলাম। দেখো, আগে ছিল আলফা বিটা, এখন হয়ে গেল কি এ কমা 0। কারণ আমরা জানি যে আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল না, তখন এ ছিল আলফা বিটা ছিল। আর এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়েছে, এই জন্য ওয়াই এর মান 0 আর আলফা। স্যার আলফার জায়গায় এ ধরলেন কেন? ও ধরতে চাই, আমরা ধরতে চাই, কোনো কিছু ধরলে হয়তো আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্বামী, স্বামী, জি স্যার। ওকে, কোনো কনফিউশন? বলো বলো। না স্যার। আচ্ছা, এইটা যদি মূল বিন্দু হয়, তাহলে এইখান থেকে এইটুকু কত বলো, কে বলতে পারবে? এইটুকু হলো এ, তাহলে এখান থেকে এইটুকু এ, সেই এ আর এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, তাই এর স্থানাঙ্কটা a, 0। কোনো কনফিউশন? ওখানে আমি এ দিলাম কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওই এটা এখানে, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে স্যার। এটা কিন্তু মূল বিন্দু, এইটুকু এর কারণে এটা এইটুকু হলো এ আর ওয়াই এর মান 0। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে। স্বামী, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্বামী বলো, স্বামী কোশ্চেন করো। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এই মূল বিন্দুর এইটুকু যদি এ হয়, এর বাম পাশের এইটুকু হলো মাইনাস।
এক অক্ষ এইটুকু যদি 2 যায় এর স্থানাঙ্ক 2,0 বামে গেলে আমরা কি করি -2 না বামে গেলে কত -2 -2 এইটুকু হলো -2 হ্যাঁ আচ্ছা এইটা যদি y অক্ষ হয় এটা হলো y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে স্যার সমান্তরাল রেখার সমীকরণ হ্যাঁ স্যার একটা কে যোগ হবে খালি y অক্ষের না রে বাবা y অক্ষের সমান্তরাল সরলরেখা 3 নম্বর চ্যাপ্টার শোনো x অক্ষের সমীকরণ y 0 y অক্ষের সমীকরণ x 0 x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y b y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x a এটা আমরা সরলরেখা 3 নম্বর চ্যাপ্টারে শিখছি x অক্ষের সমীকরণ ওইটা y অক্ষের সমীকরণ x 0 x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y b y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x a আমরা এখানে এইটা পাইছি এটা হলো y অক্ষ তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x a বাট আমরা এখানে মাইনাসে দিব কেন বিকজ এটা y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x a বাট এইখানে x মাইনাসে থাকার কারণে x মাইনাসে হইছে ঠিক আছে জি স্যার সূত্র এই y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x a কোশ্চেন হলো স্যার আপনি মাইনাস দিলেন কেন কারণ এখান থেকে এইটুকু হলো মাইনাসে ঠিক আছে এইজন্য মাইনাসে দিয়েছি ঠিক আছে সামি জি স্যার বুঝতে আচ্ছা এখন দেখো s এর স্থানাঙ্ক এটা পাইলাম p এর স্থানাঙ্ক আমরা জাস্ট এই সূত্রে মানটা বসাই দিত দেখো তো s আর p কি sp যদি pm হয় sp কি √s কি রে x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার sp pm কই pm এই রেখাটা মাইনাস এটা এই পাশে নিয়ে 0 করে দিলাম তার মানে এখানে আমার এই রেখাটা আছে আর লম্ব দূরত্ব √x এর সাথে কিছু নেই মানে 1 আছে 1 স্কয়ার y নেই মানে কত 0 আছে দেখো তো কোনো কনফিউশন আছে কিনা pm টা কিভাবে বের করছি দেখো pm এখানে রেখাটা ছিল কত x a বাই √x এর সাথে যা থাকে তার স্কয়ার x এর সাথে 1 ছিল 1 এর স্কয়ার প্লাস এখানে তো y নেই বলে কত 0 ধরছি লম্ব দূরত্ব বের করার সূত্র কোন কনফিউশন স্যার এটা কোন সূত্রটা লম্ব দূরত্ব সেই সূত্র এইটা স্যার এখানে জাস্ট এই যে x আর y এর মান বসানোর ফলে এটা আসছে তার মান x আর y হ্যাঁ ঠিক আছে আমি যদি x এর মান এখানে বসাই এটা x ই থাকে তাহলে x + y মানে x + a বাই নিচে √ দিয়ে x এর সাথে যেটা থাকবে তার স্কয়ার প্লাস y এর সাথে যেটা থাকবে তার স্কয়ার এখন y তো নেই সেজন্য 0 ধরছি আমি জি স্যার ঠিক আছে জাস্ট এই সূত্রটা প্রয়োগ করছি হ্যাঁ এইখানে x আলফার জায়গায় a বসাইছি বিটার জায়গায় 0 বসাইছি আচ্ছা এটা তাহলে ক্যালকুলেশন করলে x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার x + a আর নিচে ক্যালকুলেশন করলে 1 এটা বর্গ করে দিলাম আর এই পাশে হয়ে গেল এরকম y square is equal to 4ax এই সূত্রটা দিয়ে আমরা সব অঙ্ক করব হ্যাঁ এরকম 4টা সূত্র আছে হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ পরাবৃত্তের সরল সমীকরণ বলে কি বলে এটাকে পরাবৃত্তের কি সমীকরণ সরল সমীকরণ কি বললাম বলো হ্যালো কি রে পরাবৃত্তে স্যার সরল সমীকরণ হ্যাঁ গুড স্যার মুছছেন না স্যার আচ্ছা এই পাশ মুছছি আগে যেটা মুছে দিছি রে আমি
পরাবৃত্তের 4টা সমীকরণ। 1 নম্বরের চিত্র, একটা নির্দিষ্ট সরলরেখা ছিল, এর মুখ থাকবে এদিকে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, y square is equal to minus 4ax, এর দিক থাকবে এদিকে। বুঝতে দিল সামনে এটুকু? জি স্যার। x square is equal to 4ay, পরাবৃত্তের কয়টা সমীকরণ শিখলাম? 4টা। আর 1 মিনিট টাইম নেব। হ্যাঁ, এখন দেখো আমরা বলে রাখবো যার পাওয়ার 1 সেটা সেই অক্ষের উপর অবস্থান করবে, আর x এর সাথে যেটা থাকবে সেটা যদি পজিটিভ হয় ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে। দেখো এটা নেগেটিভ হয়েছে সেই জন্য বাম দিকে, ঠিক আছে। y এর পাওয়ার 1 সেই জন্য এটা y অক্ষের উপর অবস্থান করেছে, আর y এর সহগ কত 4 এ পজিটিভ সেই জন্য উপরের দিকে গেছে। আর এটা y এর পাওয়ার 1, এটা y অক্ষে অবস্থান করেছে, ঠিক আছে, কিন্তু এটা নেগেটিভ হয় নিচের দিকে অবস্থান করেছে। ওকে, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এই পর্যন্ত ইস্তফা দিলাম। আর এখন আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিতেছি। স্যার একটা কোশ্চেন,